যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের দায়িত্ব নিতে প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। খাদ্য, বাসস্থান, নিরাপত্তা সহ সব চাহিদা পূরণে উদ্যোগ নেওয়া হবে। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা। অস্থায়ী নিরাপত্তা কর্মী সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। ইরান রাশিয়া ঐতিহাসিক চুক্তি সম্পন্ন। পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে একসাথে কাজ করবে তেহরান, মস্কো। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। যুদ্ধবিধ্বস্ত গাজার পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত আছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। উপত্যকার পুনর্গঠন এবং বাসিন্দাদের খাদ্য, বাসস্থান, নিরাপত্তা সহ বিভিন্ন চাহিদা পূরণে কাজ করতে আগ্রহী আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই জোট সরকার, এমনটি জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবার বলতে এই স্যুপ, তাও মিলছে দীর্ঘ অপেক্ষার পর। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর এই স্যুপ মিলেছে। আর সবার মতো আমাদেরও খাবার নেই, পানি নেই। 15 মাসের ইসরায়েলি তাণ্ডবে গাজা কার্যত পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ক্ষতিগ্রস্ত হয়েছে 4,36,000 ঘরবাড়ি। রক্ষা পায়নি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, কবরস্থান, কিছুই। উপত্যকা জুড়ে জমা হয়েছে 4 কোটি টন ধ্বংসস্তূপের, যা পুরোপুরি অপসারণে লেগে যাবে 1 দশকেরও বেশি সময়। উপত্যকায় নেই খাবার, পানি কিংবা ওষুধের ব্যবস্থা। বিলীন হয়ে গেছে ড্রেনেজ সিস্টেম। বেঁচে থাকার জন্য গাজায় আর কোনো নাগরিক সুবিধাই অবশিষ্ট নেই। এ অবস্থায় নতুন ঘোষণা এলো ফিলিস্তিনি কর্তৃপক্ষের তরফ থেকে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে বিবৃতিতে বলা হয়, গাজার দায়িত্ব নিতে প্রস্তুত আছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত আছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। বাস্তুচ্যুতদের ফিরিয়ে আনা, পানি ও বিদ্যুতের মতো পরিষেবা চালুসহ বাসস্থান নির্মাণের মতো কাজে নেতৃত্ব দেবে পিএ। দীর্ঘদিন ধরে গাজার প্রশাসন নিয়ন্ত্রণ করছে হামাস। ফিলিস্তিনি কর্তৃপক্ষের এমন প্রস্তাবে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি স্বাধীনতাকামী সংগঠনটির তরফ থেকে। এদিকে দীর্ঘ বিবাদের পর অবশেষে নিজেদের মধ্যে সংঘাত বন্ধে সম্মত হয়েছে পিএ এবং জেনিন ব্রিগেড। এই ইস্যুতে সমঝোতা চুক্তি করেছে দুপক্ষই। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আগ মুহূর্তেও গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত বুধবার হামাস ইসরায়েল চুক্তির পর এ পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 117 জনে। খান ইউনিসে ব্যাপক হামলা চালানো হয়েছে। দূর থেকেও দীর্ঘ সময় কালো ধোঁয়া গেছে, অঞ্চলটিতে ধোঁয়া দেখা গেছে এবং কাছাকাছি আল মাওয়াসিতে আশ্রিতদের তাঁবু লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে সেনারা। কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে। এই চুক্তির পরও হামলা চালিয়ে যাওয়ায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় আছে ফিলিস্তিনিরা। এ বিষয়ে প্রশ্ন করলে মধ্যস্থতাকারী দলের এক মার্কিন প্রতিনিধি জানান, যুদ্ধবিরতি এখনও কার্যকর হয়নি, তাই অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় 15 মাস ধরে চলা আগ্রাসনে মৃত্যু হয়েছে 46,700-র বেশি মানুষের, আর বাস্তুচ্যুত 22 লাখ বাসিন্দা। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আওতায় প্রথম ধাপে ইসরায়েলি কারাগার থেকে 737 ফিলিস্তিনি বন্দী ছাড়া পাচ্ছেন। মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের তালিকা প্রকাশও করেছে ইসরায়েলের বিচার মন্ত্রণালয়। প্রথম দিন ছাড়া পেতে যাচ্ছে 95 ফিলিস্তিনি বন্দী, যাদের বেশিরভাগই নারী। আর ওই প্রকাশিত তালিকা অনুযায়ী রোববার ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে 69 জন নারী, 16 পুরুষ ও 10 কিশোর। এ দফায় মুক্তি পেতে যাওয়া সবচেয়ে কম বয়সী বন্দীর বয়স 16 বছর। মুক্তি পেতে যাচ্ছেন আলোচিত ফিলিস্তিনি রাজনীতিবিদ খালিদ আজহার। 95 জনের মধ্যে মাত্র 7 জন 2023 সালের 7 অক্টোবরের আগে গ্রেফতার হয়েছিলেন। বাকিরা এই আগ্রাসন শুরুর পর আটক হন। অনেকেই কোনো অভিযোগ ছাড়াই বন্দী জীবন কাটাচ্ছেন। হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির পর এখন কারামুক্ত হওয়ার আশায় ফিলিস্তিনি বন্দীরা। চুক্তির প্রথম ধাপে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়ার স্বাদ পেতে যাচ্ছেন 7 শতাধিক ফিলিস্তিনি। তবে এই অনিশ্চয়তায়ও আরও হাজার হাজার কারাবন্দির ভাগ্য। এরই মধ্যে রয়েছে মারওয়ান বারঘুতি, আবদুল্লাহ বারঘুতির মতো আলোচিত স্বাধীনতাকামীরা। কয়েক দশক ধরে ইসরায়েলে বন্দী এসব ফিলিস্তিনির কারো কারো সাজা হয়েছে কয়েক হাজার বছরের বেশি।
সন্তানের অপেক্ষায় দিন গুনছেন নাসের আতায়া। দখলদার ইসরায়েলের কারাগারে বন্দী 18 বছর বয়সী ছেলে ওসামা আতায়া। যুদ্ধবিরতি চুক্তির আওতায় যে কয়জন মুক্তি পাচ্ছে তাদের মধ্যে আছে এই তরুণও। নাছেরের মতো আরো শত শত ফিলিস্তিনির স্বজন বছরের পর বছর ইসরায়েলি কারাগারে কাটাচ্ছে বন্দি জীবন। প্যালেস্টিনিয়ান কমিশন অব ডিটেইনিস অ্যাফেয়ার্স ও প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটির তথ্য মতে 2023 সালের 7 অক্টোবরের আগে থেকেই 10,400 ফিলিস্তিনি বন্দী রয়েছে। গত 15 মাসেও গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এর মধ্যে রয়েছে বেশ কয়েকজন আলোচিত নামও। কারো কারো সাজা হয়েছে কয়েক হাজার বছর পর্যন্ত। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের আলোচিত বোমা বিশেষজ্ঞ আবদুল্লাহ বারঘুতি 2 দশকেরও বেশি সময় ধরে বন্দী ইসরায়েলের কারাগারে। 2004 সালে তাকে 67টি যাবজ্জীবনের শাস্তি দেয়া হয়। ইসরায়েলের ইতিহাসে তো বটেই, ধারণা করা হয় মানব ইতিহাসেরও দীর্ঘতম সাজা এটি। ইসরায়েলের কাছে বন্দী থাকা আরেক আলোচিত নাম ইব্রাহিম হামাদ। 8 বছর ওয়ান্টেড লিস্টে থাকার পর 2006 সালে আটক হন তিনি। তার উপর রয়েছে 54টি যাবজ্জীবন সাজার খড়ক। হামাস নেতা নায়েল বারঘুতি জীবনের 44 বছর কাটিয়েছেন ইসরায়েলি কারাগারে। 1978 সালে গ্রেফতার হওয়ার পর 2011 সালে বন্দি বিনিময় চুক্তিতে মুক্তি পেয়েছিলেন। 2014 সালে আবারও আটক করা হয় নায়েলকে। ইসরায়েলি কারাগারে তার চেয়ে বেশি দিন বন্দি থাকতে হয়নি আর কাউকেই। 48টি যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে কারাভোগ করছেন হাসান সালামা। এছাড়া হামাস নেতা মোহাম্মদ আরমানকে 36টি, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা আহমেদ সাদাতকে 30টি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের কাছে নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত মারওয়ান বারঘুতির ওপর রয়েছে 5টি যাবজ্জীবন সাজার খড়ক। 2002 সাল থেকে ইসরায়েলি কারাগারে বন্দী এই নেতাকে ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রেসিডেন্টও ভাবা হয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলের হয়ে সাফাই গাইতে গিয়ে বিদায় বেলায় বারবারই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে। এবার সাংবাদিকদের আক্রমণাত্মক প্রশ্নে আরেক দফা নাস্তানাবুদ হয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে ইসরায়েলের দালাল আখ্যা দেওয়া হয় তার পরিবারের সদস্যদেরও। আগামী সোমবার দায়িত্ব ছাড়তে হবে অ্যান্টনি ব্লিনকেনকে। এর ঠিক 4 দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শেষ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। তবে সেই অভিজ্ঞতাটা মোটেও সুখকর হয়নি ব্লিনকেনের জন্য। গাজা যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে সাফাই গাইতে গিয়ে একের পর এক সাংবাদিকের তোপের মুখে পড়েছেন তিনি। অবশ্য প্রশ্ন করা সাংবাদিকদের জোর করে বের করে দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গাজায় নির্মম আগ্রাসনের পর ইসরায়েলকে অন্ধ সমর্থন দেয়ায় ব্লিনকেনকেও অপরাধী আখ্যা দেন সাংবাদিক স্যাম হুসেইন। প্রশ্ন ছোড়েন কেন তিনি হেগের আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হচ্ছেন না। সে সময় তাকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে নিরাপত্তা কর্মীরা। এতে আরও ক্ষেপে যান সাংবাদিক স্যাম। একের পর এক প্রশ্ন ছুটতে থাকলে রীতিমতো তাকে পাজাকোলা করে তুলে বাইরে নিয়ে যাওয়া হয়। ঘটনার এখানেই শেষ নয়। আরেক সংবাদকর্মী তো ব্লিনকেনের শ্বশুর ও দাদাকে আখ্যা দেন ইসরায়েলের দালাল। তাকেও বের করে দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। সাংবাদিকদের সাথে এমন আচরণকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার। সমালোচনা করেছে অন্যান্য আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো। এর আগে গত মঙ্গলবারও ওয়াশিংটন আটলান্টিক কাউন্সিলের আয়োজনে গাজা ইস্যুতে কথা বলতে গিয়ে তোপের মুখে পড়েন ব্লিনকেন। তাকে যুদ্ধাপরাধী, গণহত্যাকারী আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান ফিলিস্তিনপন্থীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে কংগ্রেসের ভেতরে। তীব্র ঠান্ডার কারণে ইনডোর আয়োজনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় নিজেই এই তথ্য জানিয়েছেন। মার্কিন আবহাওয়া বিভাগের পূর্বাভাস 20 জানুয়ারি ট্রাম্পের দায়িত্ব গ্রহণের দিন -11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে ওয়াশিংটনে। একই সাথে তীব্র বাতাস থাকবে। আর তাই ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের একটি হল রুমে মূল আনুষ্ঠানিকতা হবে। আর সেখানেই শপথ গ্রহণ এবং উদ্বোধনী ভাষণ দেবেন ট্রাম্প। ট্রাম্পের অভিষেক উপলক্ষে প্যারেডও হবে ইনডোরে। আর ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় হবে আয়োজন।
কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মূল অভিযুক্ত অস্থায়ী নিরাপত্তা কর্মী সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হয়েছে। সোমবার সাজা ঘোষণা করা হবে। শনিবার সকালে শিয়ালদহ আদালতে হাজির করা হয় আসামি সঞ্জয় রায়কে। এ সময় পুরো আদালত চত্বরে কড়া নিরাপত্তা নেওয়া হয়। আদালত জানায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পর্যাপ্ত প্রমাণ রয়েছে আদালতের কাছে। গেল বছরের আগস্টে নিজ কর্মক্ষেত্র আরজিকর হাসপাতালের সেমিনার হলে ওই নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো পশ্চিমবঙ্গ। ভারতের অন্যান্য রাজ্যেও তোলপাড় শুরু হয়। দাবি ওঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের। ধর্ষণ ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ার পদধারী সঞ্জয় রায়েরও। আর তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করা হয়। তেহরানের সুপ্রিম কোর্টের সামনে আততায়ীর গুলিতে 2 বিচারক নিহত হয়েছেন। শনিবার দেশটির সর্বোচ্চ আদালতের সামনে এই ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টের 3 বিচারককে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আয়াতুল্লাহ মোহাম্মদ মুগখিসে ও আলী রাজিনী নামের 2 বিচারক। অপরজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলায় আহত হয়েছেন এক বিচারকের দেহরক্ষীও। গুলি চালানোর পর সেই হামলাকারী আত্মহত্যা করে। হামলার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে একসাথে কাজ করবে রাশিয়া ইরান। সামরিক ও নিরাপত্তা হুমকি মোকাবেলায় পরস্পরের পাশে থাকবে মস্কো তেহরান। শুক্রবার 20 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি 2 দেশই স্বাক্ষর করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মস্কো সফরেই এই সমঝোতা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাসুদ পেজেশকিয়ানের প্রথম মস্কো সফর। ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক হয় পেজেশকিয়ানের। আলোচনার পর 20 বছর মেয়াদী চুক্তিও হয় 2 দেশের মধ্যে। প্রতিরক্ষা, প্রযুক্তি, জ্বালানি, বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয় এতে। চুক্তি স্বাক্ষরের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন রাশিয়া ও ইরানের প্রেসিডেন্ট। এই চুক্তিকে 2 দেশের সম্পর্কের নতুন অধ্যায় আখ্যা দেন পেজেশকিয়ান। গুরুত্বপূর্ণ পারস্পরিক সহায়তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের রূপরেখা এই চুক্তি, এমন মন্তব্য করেন পুতিন। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একসাথে কাজ করার কথাও বলেন তিনি। গভীর দ্বিপাক্ষিক সম্পর্কের একটি রূপরেখা এই চুক্তি। রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ খাতে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছি আমরা। বহির্বিশ্বের চাপ ও আধিপত্যের চর্চা, অযৌক্তিক ও উদ্দেশ্যমূলক নিষেধাজ্ঞাকে একসাথে প্রতিহত করব। ইরান ও রাশিয়ার সম্পর্কে নতুন একটি অধ্যায় উন্মোচিত হলো, বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায়। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হয়েছে এই চুক্তি। অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে বাধাগুলো দূর করতে একসাথে কাজ করব। পশ্চিমাদেরও উচিত অন্য দেশের নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। ইউক্রেনে পুরোদস্তুর অভিযান শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা রয়েছে এমন দেশগুলো যেমন ইরান, চীন, উত্তর কোরিয়া ও বেলারুশের সাথে সম্পর্ক জোরদারে কাজ করছে রাশিয়া। তেহরানের বিরুদ্ধে মস্কোকে ড্রোন ও স্বল্পপাল্লার মিসাইল সরবরাহের অভিযোগ উঠেছে আগেই। এবার 2 দেশের নতুন চুক্তি যে পশ্চিমাদের উদ্বেগের কারণ হবে তা অনুমেয়ই। যদিও মস্কো ও তেহরানের দাবি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতাই লক্ষ্য, অন্য কোনো দেশের বিরোধিতা নয়। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইউক্রেনের বিভিন্ন স্থানে গুচ্ছ বোমা ছুঁড়ে হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে মস্কো জানায়, গত 1 সপ্তাহে অন্তত এটি ক্লাস্টার হামলা বলেই চালিয়েছে তারা, এবং পাশাপাশি দোনেৎস্ক ও খার্কিভের 7টি বসতিরও নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া কুরস্ক ইউক্রেনের দখল 63% এলাকাও পুনরুদ্ধারের দাবি করেছে দেশটি। এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, রাশিয়ার কমান্ড পোস্ট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে তারা পাল্টা হামলা চালিয়েছে। শুক্রবার ফ্রন্ট লাইনে মোট 97টি লড়াই হয়েছে বলে কিয়েভ জানিয়েছে।
ভয়াবহ আগুনের কবলে ক্যালিফোর্নিয়ার মন্টেরি কাউন্টির একটি বিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার হঠাৎ করেই আগুন ধরে যায় কেন্দ্রটির জ্বালানি সংরক্ষণাগারে। আরও বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা এড়াতে নিরাপদে সরানো হয়েছে আশপাশের এলাকার ১,৭০০ বাসিন্দাকে। কর্তৃপক্ষ জানায় এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি, আর আগুন লাগার কারণ অনুসন্ধানেও তদন্ত চলছে। প্রাকৃতিক জ্বালানি সংরক্ষণাগার ও লিথিয়াম ব্যাটারি মজুদের জন্য পরিচিত এই মস ল্যান্ডিং পাওয়ার প্ল্যান্ট। লেবাননের সরকার গঠন প্রক্রিয়ায় সহায়তা করতে বৈরুত পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দেশটির রাজনৈতিক অচলাবস্থা ভাঙতে গেল নভেম্বরে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়। ইসরায়েল ও হিজবুল্লাহর মাঝেই এই সমঝোতা হয়। গুরুত্বপূর্ণ এই চুক্তির পর লেবাননে চলছে যুদ্ধ পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়া। তারই ধারাবাহিকতায় লেবাননের নতুন সরকার গঠন প্রক্রিয়ায় সাহায্য করতে শুক্রবার বৈরুতে পৌঁছেন ফরাসি প্রেসিডেন্ট। এই সফরে গুরুত্বপূর্ণ কূটনীতিকদের সাথে বৈঠকের ফাঁকেই বৈরুতের বিভিন্ন স্থানেও তিনি ভ্রমণ করেন। এ সময় বৈরুতের বিভিন্ন সড়কে ঘুরে লেবাননের জনপ্রিয় খাবারের স্বাদ নেন ম্যাক্রন। মেক্সিকোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে একটি শপিং মল। বৃহস্পতিবার মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলের কুলিয়াকান শহরে এই দুর্ঘটনা হয় এবং আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কর্তৃপক্ষ নিশ্চিত নয়। তবে প্রাথমিক তদন্ত শেষে জানানো হয় পাশের একটি ভবনের ঝালাইয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে সেখান থেকেই বিচ্ছুরিত স্ফুলিঙ্গ থেকে আগুন ছড়িয়ে পড়ে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ব্রাজিলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 জন নিহত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এক শিশু এবং হেলিকপ্টারের পাইলট বেঁচে যায়। দুর্ঘটনায় নিহত আন্দ্রে ফেল্টম্যান বিগ ব্রাজিল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিইও। তার সাথে ছিলেন স্ত্রী জুলিয়ানা আলভেস ফেল্টম্যান ও 12 বছর বয়সী কন্যা। সাও পাওলো থেকে আমেরিকানা যাওয়ার পথেই কাইরাস এলাকার একটি ঘন জঙ্গলে ওই উড়োযানটি বিধ্বস্ত হয়। ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যম জানায় বেঁচে যাওয়া 2 জন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো একদিন ওই ঘন জঙ্গলে আটকে ছিলেন। পরে শুক্রবার তাদের উদ্ধার করা হয়। এই ছিল যেমন আইডেস্কে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।